আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড। ৩ জন খালাস, রায় অসন্তুষ্ট পরিবার। মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ভবন উদ্বোধন। গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বললেন মঈন খান। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত। অপ্রতুল বরাদ্দে কমছে কৃষিখাতের প্রবৃদ্ধি। পণ্য মূল্যে নেতিবাচক প্রভাব, উৎপাদন ব্যয় কমাতে বাজেট ভর্তুকি বাড়ানোর পরামর্শ গবেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যদিও হিটু শেখের স্ত্রী ও 2 ছেলেকে খালাস দেয়া হয়েছে। সকালে চাঞ্চল্যকর মামলাটির রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসিয়ার পরিবার। কাজী পাপ্পুর রিপোর্ট। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছরের শিশু আসিয়া। মাগুরায় গেল 6 মার্চের ঘটনা এটি। এরপর প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে মাগুরা সহ সারা দেশের মানুষ। মাগুরা, ফরিদপুর এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পরও বাঁচানো যায়নি আসিয়াকে। 7 দিনের মাথায় মারা যায় শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন আসিয়ার মা আয়েশা আক্তার। 13 এপ্রিল আলোচিত মামলায় অভিযোগ দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। ছুটির দিন বাদে টানা 12 কার্য দিবসে শুনানিতে শেষ হয় বিচার। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়, খালাস পান বাকি 3 জন। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। 3 আসামিকে খালাসের বিষয়টি মানতে পারছে না আসিয়ার পরিবার। ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, ওই তো নিজেই ছেড়ে গেছে। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়, মূলত বেশিরভাগ সজীবী। আর রায়ের কপি হাতে পেয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে রাষ্ট্রপক্ষ। যে আসামিদেরকে, যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ইতিহাসে দ্রুত রায়ের দ্বিতীয় নজির আসিয়ার এই মামলাটি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানতে মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আজ তো মাগুরায় আসিয়ার ধর্ষণ মামলার রায় দেওয়া হয়েছে। এই রায়ের বিষয়ে আসলে আসিয়ার পরিবার এবং আইনজীবীদের কাছ থেকে আর কি কোনো তথ্য পেয়েছেন? ধন্যবাদ সোনিয়া। আমি এই মুহূর্তে আছি বাঁকুড়ার দায়রা আদালতে। আমি জানিয়ে রাখি যে আজ 9:30 নয়, এই মামলার যে 4 জন আসামি ছিল তাদের আদালতে হয় 9:38 আপনার এই রায়টি মানে ঘোষণা করেন বিজ্ঞ বিচারক এম জাহিদ হোসেনের আদালত। 8 মিনিট ধরে এই রায়ের যে সারাংশ তিনি সেটি পড়েছেন এবং সেখানে মামলার প্রধান আসামি যে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর বাকি যে 3 আসামি তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন। এই বেকসুর খালাস প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ঢাকা থেকে এসেছিলেন, ইনি যে এহসানুল হক সাবাজি, উনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার এবং এসেছিলেন অ্যাটর্নি জেনারেলের পক্ষে।
তা তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে 3 জন এখানে যে বেকসুর খালাস পেলেন, আমরা রায়ের পূর্ণ কপি হাতে পাওয়ার পর এটাকে দেখে মানে বিবেক বিবেচনা নিয়ে আইনের কোনো ফাঁক ফোকর এখানে রয়ে গেছে কিনা আমরা সেটা হাতে পাওয়ার পর আপিল করব বলে ওনারা জানিয়েছেন। এদিকে আমি আসিয়ার পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানিয়েছি, আসলে তারাও এই রায়টি নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আরো আশা করেছিলেন যে অন্যান্য আসামিদেরও যেন সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড সেটা হয়, কিন্তু সেটা মৃত্যুদণ্ড না হয় তারা এখানে খুব দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা হিটু শেখের পরিবারের এখন একমাত্র যে হিটু শেখের মা, বৃদ্ধ মা, তার সঙ্গেও কথা বলেছি। হিটু শেখের মার বক্তব্য হলো যে আসলে এই ঘটনার সময় যাদেরকে আসামি করা হয়েছে তারা মূলত কেউই বাসায় ছিল না। তাহলে ছিল না, তাহলে এদেরকে আসামি করা হলো। এরপরে আমাদের এই বাড়িটাকে এবং হিটু শেখের মৃত্যুদণ্ডটা তার মা মেনে। আইনজীবীদের সাথে কথা বলেছে, অন্যান্য আইনজীবী তারা বলেছেন যে এই মামলায় একটা যুগান্তকারী রায় হয়েছে এবং এত সুন্দর রায় এবং আদালত বিচারক খুব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট এই ঘটনার সঙ্গে যাকেই জড়িত বলে মনে হয়েছে এবং প্রমাণ হয়েছে তাকেই শুধু মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকি যাদেরকে খালাস পেয়েছেন তারা খালাস পাওয়ার যোগ্যই আছে বলেই এই আদালত দিয়েছে, এটাই আমরা মনে করি। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা আর কি। কামরুল, আপনাকে ধন্যবাদ। মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক করা হবে, এমন মন্তব্য করে নতুন ব্যাংক আইন তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইক্রো ক্রেডিট নিয়ে দেশ এমন পর্যায়ে এসেছে যাতে এটা নিয়ে নতুন চিন্তা করতে হবে। পৃথকভাবে করেছে তারা, বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, যার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। গণতন্ত্র ফেরাতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সকালের রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বলেও জানান মঈন খান। পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ এটা বিশ্বাস করেছিল বলেই তারা গণতন্ত্রের আন্দোলনে নেমেছিল। এবং আমরা পরবর্তীতে দেখেছি একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরতরা। সকালে নগর ভবনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে বিশাল মিছিল নিয়ে সচিবালয় প্রেসক্লাব হয়ে আবারও নগর ভবনের সামনে জড়ো হয়েছেন তারা। ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা রয়েছে সরকারি অফিস সহ স্কুল কলেজ। একইভাবে আগামী শনিবারও খোলা থাকবে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে 11 ও 12 জুন ছুটি দেওয়ার সিদ্ধান্তের কারণে ঈদের আগে 2 শনিবার কার্যক্রম চালু রাখা হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা 10 দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। রাজধানীর বাদজায় দক্ষিণ আনন্দনগরীর আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার মধ্যরাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান দগ্ধদের ড্রেসিং চলছে, পুড়ে যাওয়ার পরিমাণ এখনই বলা যাবে না।
অপ্রতুল অর্থ বরাদ্দের কারণে কৃষি খাতে কমছে প্রবৃদ্ধি। সার, ডিজেলের ঊর্ধ্বমূল্য এবং সেচ খরচ বেড়ে যাওয়ায় কমছে উৎপাদন, যার নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। গবেষকরা বলছেন, কৃষকের স্বার্থ বিবেচনায় উৎপাদন ব্যয় কমাতে বাজেটে ভর্তুকি বাড়ানোর বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। কৃষি প্রধান দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি কৃষি ও কৃষক। অভ্যন্তরীণ উৎপাদনে এ খাতের অবদান 12.2%। অথচ গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে কৃষি খাতের প্রবৃদ্ধি কমতে কমতে বর্তমানে নেমেছে 2.6%। আগে সে কমতেছে, মনে হয় যে এনা না তো খরচে ওঠে, দাম ওঠে না তো। জানের যে মাজরি পোকা ধরে, তারপরে আপনার মাছ কাটা ধরে, এগুলোর জন্য ধান খাইয়ে দেখা। সার সুরের দাম, কামলার দাম, জমিনের দাম বেশি দিয়ে রাখতে, এই কারণে আর কি পোষে না। 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ ছিল 25,644 কোটি টাকা। পরের অর্থ বছরে তা কমে হয় 17,261 কোটি। এতে করে উৎপাদন ব্যাহত হওয়ায় দ্রুতই বেড়ে যায় চালের দাম। কাঁচা ধান কাটতেছে, কাঁচা ধান না কাটলে আবার পানিতে ডুবে যাবে। এরপর না আসার সময় নিজের জমি যদি না থাকে, বুঝছেন না, পরের জমি যে বুনি তাহলে নাব না। খরচ আপনার 1000-এর উপরে বেড়ে জায়গা, কিন্তু বেতন নাকি 1000-1200 এরকম। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে কৃষি খাতের বৃহত্তর স্বার্থে মোট বাজেটের ন্যূনতম 10% বরাদ্দ এবং 5% ভর্তুকি নিশ্চিত করা প্রয়োজন। আমার কাছে যেটা মনে হয় যে ভর্তুকি প্রতি বছরই কিছু কিছু কমে যাচ্ছে। কৃষকদেরকে যদি ভর্তুকি আমরা না দেই, তাহলে কিন্তু ইনপুট কস্ট বেড়ে যাবে এবং কৃষকরা কিন্তু খরচ, মাঠ পর্যায়ে কৃষিকাজ করতে গেলে অনেক খরচ বাড়বে। সেটা হতে পারে সার ক্ষেত্রে, কীটনাশকের ক্ষেত্রে হতে পারে, পাশাপাশি ইরিগেশনের ক্ষেত্রে হতে পারে। বাজেটটা এমনভাবে করতে হবে যেন কৃষকরা ইনপুট কস্ট সহ, মার্কেটিং সহ সব কিছুতে যেন কৃষকরা বেনিফিট পায়। দেশে মূল্যস্ফীতি 3 থেকে নামানোর একমাত্র হাতিয়ার উৎপাদন বৃদ্ধি। এজন্য প্রয়োজন বাজেটে বরাদ্দ বাড়ানো। প্রোডাকশনের চেয়ে প্রায়োরিটি দিতে হবে যে আমাদের পোস্ট হারভেস্ট অথবা আমাদের ভ্যালু এডিশন, এগুলোর ভিতরে আমাদের কত গবেষণা হোক, মাঠ পর্যায়ে হোক, কৃষকদেরকে বেনিফিট দেওয়ার জন্য সেই রকম বাজেট অথবা ভর্তুকি দেওয়া দরকার। দেশের 45% কৃষিজীবী মানুষের জন্য বরাদ্দ মোট বাজেটে 3.4%, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জে প্রান্তিক খামারিরা। জেলার 5টি উপজেলার 4000-এর বেশি খামারি প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবে আশা খামারিদের। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। গোপালগঞ্জে এবছর কোরবানির হাটে তুলতে প্রস্তুত করা হয়েছে 39,000 পশু। জেলার 5টি উপজেলায় মোট 4,500-এর বেশি খামারি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করছেন। গরু মোটাতাজা করতে খাওয়াচ্ছেন ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টার গুঁড়ো। বিভিন্ন খামারে রয়েছে শাহিওয়াল, জার্সি ও দেশি জাতের ষাঁড় গরু। এবছর গোখাদ্যের দাম বেশি হলেও বিদেশি গরু আমদানি না হলে লাভের আশা করছেন খামারিরা। এই একটা গরু আমি লালন পালন করছি, এর দাম চাইছি 7 লক্ষ টাকা, আর লাইভ ওয়েট 700 কেজি প্লাস আছে। বাড়তি কোনো কিছু খাওয়াইনি, খালি পুরো বেশি এটাই খাওয়াচ্ছি। সারা বছর মোটামুটি গরুর দাম ভালোই থাকে, কিন্তু ঈদের কোরবানির ঈদ আসলে গরুর দামটা একেবারে কমে যায়। মানে আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে, আমরা খুব একটা লসে পড়ে যাই। না আসে তাহলে আমাদের এসে ইনশাআল্লাহ লাভবান হবো। ইন্ডিয়ান গরু এসে গেলে আমাদের লসের ভিতরে পড়ে যাবো। প্রায় 4,500 খামারিকে পশু লালন পালনের প্রশিক্ষণ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলাবাসী চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবেন খামারিরা, জানালেন এই কর্মকর্তা। প্রায় 4,500 খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে আমরা এই গরুগুলো তৈরি করছি এবং সুন্দরভাবে, স্বাস্থ্যসম্মতভাবে এই গরুগুলো তৈরি করছি এবং আশা করি গোপালগঞ্জে এই কোরবানি ঈদে মানুষের চাহিদা ফুলফিল করতে আমরা সক্ষম হব এবং এই কোরবানি ঈদে মানুষ সুন্দরভাবে, স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির সময় গরু পাবে। জেলায় এবছর 39,000 পশু কোরবানির জন্য প্রস্তুত থাকলেও চাহিদা রয়েছে 36,000। বাকি পশু অন্য জেলায় পাঠানো হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।
22 জন ডাক্তারের বিপরীতে 8 জন দিয়ে চলছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ দিয়ে পরে বৃষ্টির পানিও। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি পড়ে আছে বিকল হয়ে, যা আছে সেগুলোর জন্য নেই কোনো টেকনোলজি। এমন বাস্তবতায় হাসপাতালটিতে চলছে 6 লাখ লোকের চিকিৎসা সেবা। এম.এ. শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22 জন ডাক্তারের বিপরীতে আছে 8 জন। প্যাথোলজি বিভাগের পরীক্ষা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও নেই এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম। টেকনোলজিস্টের অভাবে কাজে আসে না অনেক যন্ত্রপাতি। 5 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন। বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। নেই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানির সংকট। এসএসসি এক্স-রে হয় না বিধায় আমি বাইরে থেকে করাই নিয়ে আসছি। 6 মাস যাবত এই অ্যাম্বুলেন্সটিও তেলের অভাবে চলতে পারতেছে না। ছাদ ভেঙে পড়ে এবং পানি পড়ে, বর্ষাকালে আমাদের ওখানে বসতে অনেক সমস্যা হয়। এ অবস্থায় এলাকাবাসী সহ ভুক্তভোগীদের দাবি, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে দ্রুত শতভাগ চিকিৎসা নিশ্চিতের। 2 ধরনের ঔষধ এখান থেকে দেয়। অনেক মাসে দেখা যায় যে এক ধরনের তো দেয়, আবার আরেক ধরনের দেয় না। এখানে একটা ভালো মেশিন পাই, তাহলে আমরা যারা গরিব দুঃখী আছি তাদের জন্য অনেক ভালো হয়। অল্প টাকায় সবাই আমরা টেস্টটা করাইতে পারি। এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম এবং প্যাথোলজিক্যাল সেবার যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সচল রাখার বিষয়ে তারা দৃষ্টি দেন। মেডিকেল সরঞ্জাম, চিকিৎসক সংকট সহ নানা সমস্যা নিয়ে কোনোভাবে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম, বললেন এই কর্মকর্তা। বর্তমানে এটা 31 শয্যা জনবল নিয়ে চলছে এবং এই 31 শয্যার জন্য যে জনবল অনুমোদিত আছে সেটাও আমাদের নেই। একদম ডাক্তার থেকে শুরু করে, ওয়ার্ড বয় থেকে শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্নতা, নাইট গার্ড, কোনো কিছুই আমাদের 31 শয্যার মতো নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সটির অব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এইচএপির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চেষ্টা করছি বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থাগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে। চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে 6 লাখের অধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় 24 ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 18 মাস ধরে চলা এই তাণ্ডবে 53,100 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেন। অন্যদিকে আমিরাতের সঙ্গে $20,000 কোটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গেল 24 ঘন্টায় জাবালিয়া, দেইর আল-বালা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। সেই সঙ্গে আহত হয়েছেন অনেক মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে 18 মাস ধরে চলা এই তাণ্ডবে 53,100 ছাড়িয়েছে প্রাণহানি। গাজায় বসবাসরত 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে বিষয়টি নিয়ে লিবিয়ার সঙ্গে মার্কিন প্রশাসন আলোচনা শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এদিকে সমাধান ছাড়াই শেষ হল তুরস্কে আয়োজিত রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। রুশ প্রতিনিধিরা বলছে, ভবিষ্যৎ যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে লিখিত প্রস্তাব আদান প্রদানের পর ফের আলোচনা শুরু হবে। যদিও ইউক্রেন বলছে রাশিয়ার দাবি অগ্রহণযোগ্য এবং অবাস্তব। 3 বছরের যুদ্ধে এ প্রথম সরাসরি আলোচনায় বসল দেশ দুটি। প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও বন্দী বিনিময় সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন। উভয় দেশেই 2000 যুদ্ধবন্দীকে মুক্তি দিতে সম্মত। এবারই প্রথম বেশি সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি হল দুই দেশ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $20,000 কোটি কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্যমতে আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে $1400 কোটি প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, প্রায় অসন্তুষ্ট পরিবার।
মাইক্রো ক্রেডিটস ব্যাংকের জন্য আলাদা আইন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নতুন ভবন উদ্বোধন। গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বললেন মঈন খান। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত। এবং অপ্রতুল বরাদ্দে কমছে কৃষিখাতে প্রবৃদ্ধি। পণ্যমূল্যে নেতিবাচক প্রভাব, উৎপাদন ব্যয় কমাতে বাজেট ভর্তুকি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।